আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নানা টপিকে আমরা আপনাদের সাথে কথা বলি। আমাদের বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এবং নৌবাহিনী প্রধানের সাথে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন, মিষ্টিমুখ করেছেন। তাহলে আমরা যে কথাটা বলছিলাম, বাংলাদেশের এগিয়ে যাওয়া প্রশ্নে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সরকারের বর্তমান উপদেষ্টা পরিষদের কোনো দূরত্ব নাই। আমরা এতদিন শুনে এসেছিলাম যে তিন বাহিনীর প্রধান হজ করতে চলে গিয়েছেন। তিন বাহিনীর প্রধানের সাথে বাংলাদেশ উপদেষ্টা পরিষদের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের খুব বড় একটা দূরত্ব তৈরি হয়েছে নানা ইস্যুতে। আমরা বারবার দেখতে পাচ্ছি তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিরাজ করছে, অথবা তারা চেষ্টা করছে বাংলাদেশ প্রশ্নে একসাথে থাকার জন্যে। কারণ চক্রান্তকারিত্ব অভাব নাই। দেশকে পিছিয়ে দেওয়ার জন্যে ষড়যন্ত্র চারদিক থেকে চলতেছে। সংস্কারগুলা যদি বাংলাদেশে আসে, হানাহানির পথ থেকে বাংলাদেশ বেরিয়ে আসবে। ৫৪ বছরের যে মারামারি, রক্তারক্তি, হানাহানির যে কাণ্ড, জুলাইয়ে যেই ২,০০০ ছেলেপেলে নিহত হলো, ৩০,০০০ ছেলেপেলে আহত হলো, ২ দিন পর পর যেভাবে মপতন্ত্র শুরু হয়, ১-১১ লোকই বৈঠা দিয়ে যেভাবে মারামারি হয়, এভাবে তো একটা দেশ, সভ্য সমাজ চলতে পারে না। সারা পৃথিবীর কোনো দেশে এগুলো হয়নি, এরকম করে হয়নি। বাংলাদেশের মতো এত শান্তি, বাংলাদেশের লোকজন তো শান্তিপ্রিয় লোকজন। এদেরকে জাস্ট কন্ট্রোলের মধ্যে রাখতে হয়, নিয়মের মধ্যে রাখতে হয়। এখন আপনি নানাভাবে এদেরকে ব্যবহার করেন। ১-১১ লোকে বৈঠা জনগণকে ব্যবহার করা। জুলাই আগস্টে একটা স্বতঃস্ফূর্ত ছিল। ১৭ বছরের যে ফ্যাসিজম ছিল সেটার বিরুদ্ধে বাংলাদেশের এটা ছাড়া আর কোনো গত্যন্তর ছিল না। এখানে হয়তো বলতে পারেন যে পৃথিবীর অন্যান্য দেশ চক্রান্ত করেছে, যদি করে থাকে বাংলাদেশের ভালোর জন্যই করেছে। কেন ১৭ বছর, ৪০, ৫০, ৬০, ১০০ বছর কত কিছু শুনতে পাচ্ছিলাম আমরা। নির্বাচন ছাড়া একটা দেশ এভাবে চলতে পারে না, রাজতন্ত্র তো এইভাবে চলে না। বাংলাদেশ রাজতন্ত্র থেকেও খারাপ ছিল। ২,০০০ ছেলেপেলে রক্ত দিয়েছে, কীভাবে মানুষকে মেরে ফেলতেছে, গুলি করতেছে, চোখ মুখ নানা রকমের ছড়রা গুড়ি মেরে মানুষকে আহত করে দিচ্ছে, নিহত করে দিচ্ছে। শিশুরা পর্যন্ত গুলি থেকে রক্ষা পায়নি। বয়স আপনার প্রতিবাদের, আপনি মানুষ, আপনার কষ্ট হচ্ছে, আপনি সে প্রতিবাদের কথাও বলতে পারেন না। হত্যা, গুম এগুলো ছিল। আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা, নানাভাবে অপদস্থ করা, এই জিনিসপত্রগুলো আমরা প্রত্যক্ষভাবে আমরা সেগুলো এক্সপেরিয়েন্স করেছি। আমরা দেখেছি কিভাবে স্বৈরাচার, কিভাবে ফ্যাসিস্ট, তাদের দোসররা বাংলাদেশকে আয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ কেমন ছিল সেটা আমরা জানি না, তবে বাংলার মানুষ ২৪ দেখেছে। ২৪ থেকে অন্ধকার বাংলাদেশে মনে হয় না আর কখনো কিছু আসতে পারবে। হ্যাঁ, সেটা আসলেও সেটা অনেক বছর পরে, যখন বাংলাদেশের তরুণ সমাজরা বৃদ্ধ হয়ে যাবে। তাও যেভাবে ১৭ বছর শাসিত হয়েছে সেরকম কিছু আসবে না, গণতন্ত্র থাকবে। কেননা এর আগেই তরুণরা বাংলাদেশের সমাজে পরিবর্তন নিয়ে আসবে। তাহলে যেটা বলছিলাম, ডক্টর মোহাম্মদ ইউনূস, তার যে উপদেষ্টা পরিষদ, তারা বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করছে, তারা চেষ্টা করছে। তারা নির্বাচনের কথা বলছে, নির্বাচনের রোডম্যাপ তারা দিয়ে দিয়েছে। এখন যেটা নিয়ে ফোকাস করতে হবে সেটা হচ্ছে সংস্কার, কাঠামোগত সংস্কার। দীর্ঘস্থায়ী প্রক্রিয়া অ্যাগ্রি করি, কিন্তু কিছু ফান্ডামেন্টাল ব্যাপার স্যাপার আছে, যেমন প্রধানমন্ত্রী ২ বারের বেশি হতে পারবে না। ২ বারের বেশি হলেই সে স্বেচ্ছাচারী হয়ে যাবে। একই লোক এতবার হওয়ার কি আছে? কেন একই লোক ৫ বার ১০ বার কেন হবে? ২ বার যেটা বলেছে সেটাতে এগ্রি না করার কি কারণ থাকতে পারে? তাহলে বাংলাদেশের মনে হয় ২০ কোটি মানুষ এটাতে এগ্রি করবে যে কোনো প্রধানমন্ত্রী ২ বারের বেশি হতে পারবে না। সেখানে রাজনৈতিক দল ডিসএগ্রি করার কারণটা কি? কোনো কারণ নেই, কোনো কারণ না। তারা অন্য কোনো পদ নিক, তারা পার্টির প্রধান হিসেবে থাকুক, তারা রাষ্ট্রপতি হিসেবে থাকুক, তারা সংসদ সদস্য হিসেবে থাকুক, তারা অন্য কোনো পদ নিক, কিন্তু প্রধানমন্ত্রী কেন তাকে বারবার হতে হবে? সরকারের মেয়াদ ৪ বছর হোক,
চাইলে 3 বছর, কেন বারবার নির্বাচন হতে এর মধ্যে জনগণ তাদেরকে বিচার করে ফেলবে, মূল্যায়ন করে ফেলবে। সুতরাং খারাপ হওয়ার চেষ্টাটা একটু কম হবে, জনগণকে সেবা দেওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। সুতরাং এই যে সংস্কার প্রস্তাবগুলো, কাঠামোগত যে সংস্কার, 13টা সংস্কার প্রস্তাব, গণভোটের কথা বলা হচ্ছে, সব পরিবর্তন গণভোটের মাধ্যমে হতে হবে। খুব ভালো প্রস্তাব। রাজনৈতিক দলগুলো, যেমন হাসিনা যেভাবে 17 বার আমাদের সংবিধানকে সংশোধন করেছে, সংসদের মাধ্যমে হতে হবে। সেটা হলো তা হাসিনা কি দোষ করেছে, অথবা গত 17 বছর যে সংবিধান সংশোধন হয়েছে সেগুলোতে কি দোষ ছিল। সুতরাং ওই জিনিসটাও থাকবে, সাথে গণভোটও থাকবে, সাথে গণভোটও থাকবে। কয়েকটা সংশোধন একসাথে গণভোটে দিয়ে দিতে হবে। আলাপ আলোচনা সংসদে হবে, সেগুলো অস্থায়ী ভিত্তিতে সরকার হয়তো বা তাদের বিবেচনা রেখে দিতে পারবে, কিন্তু সত্যিকার এক্সিকিউশনের আগে সেটা গণভোটে যেতে হবে। 5-6টা সংস্কার একসাথে গণভোটে পাঠিয়ে দিতে হবে। জনগণের ভয়েসটাকে সবার উপরে স্থান দিতে হবে। সুতরাং রাজনৈতিক দলগুলোকে এটাতে ঐক্যমত আসতে হবে। যদি না আসে, বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকার, তাদের ম্যান্ডেটের কথা বলে তাদেরকে থামিয়ে দেওয়া যাবে না, তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদেরকে পরিবর্তনের অংশী করে দিতে হবে, বাংলাদেশের উন্নয়নের অংশী তাদেরকে বানিয়ে দিতে হবে। যদি সেটা না করি, বাংলাদেশের পরিবর্তন আপনারা করতে পারবো না, তারাও করতে পারবে না। তাহলে সংগঠিত কিছু বডি বাংলাদেশকে হাসিনার মতো করে 54 বছর বাংলাদেশে যেভাবে অপসংস্কৃতি চালু ছিল, সেই সংস্কৃতির মধ্য দিয়ে বাংলাদেশ চলতে থাকবে, যেটা আপনারা, আমি, আপনি, আমরা কেউই, বাংলাদেশের কোনো মানুষই মনে হয় চায় না, যারা ক্ষমতাশীল তারা ছাড়া। সুতরাং বাংলাদেশের পরিবর্তন আসুক, মানবিক বাংলাদেশ, জনগণের বাংলাদেশ হয়ে আমরা আমাদের কথা বলি।